আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের বড় শক্তিটা কি রয়েছে পর্যটন শিল্পে? আর সবচাইতে বেসিক কি দুর্বলতাটা রয়েছে যেটা পর্যটন শিল্পের জন্য আসলেই ক্ষতিকর আরকি? আমাদের আমাদের হচ্ছে আমাদের পর্যটনের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে আমাদের পর্যটন সম্পদ প্রচুর রয়েছে। প্রকৃতি আমাদেরকে প্রচুর দিয়েছে, অপার দিয়েছে। তো আমাদের এখানে যেমন সাগর রয়েছে, তেমন পাহাড় রয়েছে, তেমন সমতল ভূমি রয়েছে, তেমন সবুজাভ আমাদের পরিবেশ রয়েছে, তারপরে বন রয়েছে, তাই না? সবই রয়েছে। কিন্তু তার সাথে আমাদের কি আছে? আমাদের মানব সম্পদও রয়েছে। পৃথিবীতে অনেক দেশ আছে যার পর্যটন সম্পদ আছে কিন্তু তার মানব সম্পদ নেই। আবার অনেক দেশে কিন্তু মানব সম্পদ আছে তার পর্যটন সম্পদ নেই। কিন্তু আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন দুটোই আমাদেরকে প্রচুর দিয়েছেন। এখন শুধু এগুলোকে আমরা কাজে লাগাবো। এই যে কাজে লাগাতে পারছি না সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। এখন আসেন দুর্বলতাটা কি? আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই যে আমাদের যে পর্যটন সম্পদগুলো রয়েছে, এগুলো তো কাজে লাগাইতে হবে। কাজে লাগাতে হলে কি করতে হবে? এই সম্পদ তো আর আমরা বিক্রি করতে পারবো না, পর্যটকদের কাছে তুলে ধরতে পারবো না। তাহলে কি করতে হবে? এইগুলোর অবকাঠামোগত উন্নয়ন করে তার সাথে পর্যটনের জন্য সহায়ক যে সেবাগুলো লাগবে সেগুলোকে সম্পৃক্ত করে আপনি এটাকে একেকটা পণ্য একেকটা নাম দেবেন, তাই না? একটা নাম দিয়ে যে আমার এটা সংস্কৃতি পর্যটন, আমার এটা ধর্মীয় পর্যটন, আমার এটা কৃষি পর্যটন, এইভাবে আমার এটা পরিবেশ পর্যটন। আপনি এটাকে একটা ব্র্যান্ডিং করে একটা নাম দিয়ে তারপরে এটাকে কিন্তু আপনি একটা মার্কেট খুঁজবেন, বাজার খুঁজবেন যে আপনার এই কোনটা আপনার টার্গেট মার্কেট, কোন বাজারে আপনি এটা নিয়ে যাবেন। তো সেই কাজগুলো হচ্ছে না। না হওয়ার জন্য এটা করার জন্য যারা এর পিছনে কাজ করে, যেমন সরকার অভিভাবক হিসাবে কাজ করে। সরকারের আবার ২ টো ভাগ আছে। একটা রাজনৈতিক সরকার, একটা হচ্ছে প্রশাসনিক সরকার। তাহলে রাজনৈতিক সরকার যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলে তিনি অভিভাবক হিসাবে এখানে থাকবেন এবং উনার সরকার যে কি চাচ্ছে, যে কি পর্যটনকে কতটুকু উন্নয়ন করতে চায়, কোথায় কি করতে চায় এগুলো একটা নীতিমালা আকারে প্রকাশ করবেন। এবং ওই নীতিমালা অনুযায়ী এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে যে প্রশাসনিক সরকার যেটাকে বলি আমরা। তো এখানে ঘাটতি রয়ে গেছে। আজ পর্যন্ত আমরা কোন সরকারকে পর্যটনের ব্যাপারে আন্তরিক আমরা পাই নাই। আমরা যতটুকুই পেয়েছি আন্তরিকতার যথেষ্ট অভাব আছে। তাদের যতটুকু দায়িত্ব পালন করার তারা করতে পারে না। আবার তাদেরকে করতে দেয় নাই যে প্রশাসনিক সরকার যেটা আছে, আপনার এই যেটাকে বললাম আমরা আমলাতন্ত্র আছে। তারা কি করে? তারা তাদের দায়িত্ব যতটুকু তার চেয়ে অতিরিক্ত তারা করে ফেলে। এটা হচ্ছে একটা আচ্ছা। সমস্যা। আর বেসরকারি খাতে এসে সমস্যাটা হচ্ছে বেসরকারি খাতে এখানে ঐক্যের অভাব আছে। বেসরকারি খাতে যারা আছে তাদের ঐক্যের অভাব আছে, অভিজ্ঞতার অভাব আছে। এসব কারণে তারাও কিন্তু সরকারের উপরে বা বিশেষ করে প্রশাসন যন্ত্র বা আমলাতন্ত্র আছে, তাদের উপরে একটা চাপ প্রয়োগ করে যে একটা জিনিস কাজ করাবে সেটাও করাতে পারছে না। এইজন্য সব মিলিয়ে এই সমস্যাগুলো থেকে যাচ্ছে। স্যার, আমরা জানতে চাইবো যে পর্যটন শিল্পকে আরো বেশি টেকসই করার জন্য আর লাভজনক করার জন্য সবচেয়ে জরুরি ৩ টি বিষয় আপনি আমাদেরকে বলবেন যে কোন জরুরি ৩ টি পদক্ষেপ বা বিষয় গ্রহণ করা উচিত সরকারের, যেটা হলে পর্যটন শিল্প টেকসইও হবে এবং লাভজনকও হবে? প্রথমেই হচ্ছে সরকারকে আন্তরিক হতে হবে যেটা আমি বলেছি। সরকার যখন আন্তরিক হবে তখন সে একটা নীতিমালা ঠিক করবে। এই নীতিমালা ঠিক করার জন্য সে আগে জানতে হবে যে তার কি, কি সম্পদ আছে, তাই না? এবং সেই বলবে সরকারই বলবে যে আমার এই সম্পদ আছে আমি এগুলোকে উন্নয়ন করে পণ্যে পরিণত করতে চাই। তার জন্য সরকার এইজন্য কি করবে তার প্রশাসনিক কাঠামো যেটা আছে এটা একটা যন্ত্রণা। আমি এটা বলিনি আপনি প্রশ্ন করেন নাই। আমাদের প্রশাসনিক কাঠামো এত রাশবাড়ি আপনি দেখেন পর্যটন মন্ত্রণালয় আছে না? পাশাপাশি দেখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আছে। শত, শত মানুষ কাজ করছে অথচ পর্যটনের কোনো উন্নয়ন নেই। এগুলো আমলারাই তৈরি করছে কারণ তাদের পদ পদবীর জন্য, তাদের সুবিধার জন্য। কথাটা বুঝতে পারছেন? এইগুলোকে স্কুইজ করে সুন্দর একটা প্রশাসনিক কাঠামো করতে হবে। সরকার আন্তরিক হতে হবে এবং ওই যে আমাদের পর্যটন সম্পদগুলো আছে, এগুলোকে চিহ্নিত করে আপনি এটাকে পণ্যে পরিণত করতে হবে। খুব সহজ কাজ। আর যে বেসরকারি খাত আছে তাদেরকে সাথে নিতে হবে। আবার বেসরকারি খাতকেও ভাবতে হবে যে আমি শুধু নেতৃত্ব নিয়ে আপনি জানেন ১০ টার বেশি সরকার স্বীকৃত প্রায় ১২ টা সমিতি রয়ে গেছে, পর্যটন সমিতি। তারা কি করে? এত সমিতি রয়ে গেছে। তো তাদেরকেও তো ব্যর্থতা আছে। তাদেরকে এটা উপলব্ধিতে আনতে হবে। যে তাদেরকে বসতে হবে যে ভাই অনেক হয়েছে আর না। চলেন আমাদের মধ্যে যে অনৈক্য আছে এটা আমরা দূর করি এবং যারা যোগ্য উপযুক্ত এখানে আমাদের আছে তাদেরকে আমরা সামনে নিয়ে যাই। সরকারের সাথে আমাদের দেন দরবার হোক বা যাই হোক সরকারকে সহযোগিতাও করব। পাশাপাশি আমাদের দুঃখ দুর্দশা যেটা বা ভালো মন্দ যেটা সরকারের কাছে তুলে ধরব। এই তো সহজভাবে হয়ে যাবে। এটা তো কঠিন কোনো ব্যাপার না। আমি সহজভাবে এই তো ৩ টা কথা আপনাকে বলে দিলাম। এই জায়গাগুলো ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। দর্শক, আমরা কথা বলছিলাম জামিল আহমেদ স্যারের সঙ্গে। তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন
এজন্য তাকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ সময়ে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই পর্যটন শিল্পের খাতকে উপরে উঠানোর জন্য বা এটাকে সমৃদ্ধ করার জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছেন, যে কাজগুলো করার কথা বলেছেন, আমরা আশা করব যে সরকার এই পদক্ষেপগুলো, কাজগুলো অবশ্যই করবে। এবং আপনিও সেই সঙ্গে আমাদের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করে তুলবেন আপনার লেখনীর মাধ্যমে, আপনার সুন্দর আইডিয়া গুলোর মাধ্যমে এবং আপনার সুন্দর চিন্তাশৈলীর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময়কে শেয়ার করার জন্য।